আসসালামু আলাইকুম সবাইকে। নীরব ভালোবাসা গল্পের 25 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আলাউদ্দিন শেখের গায়ে পানি ধরেছে, পা ফুলে টসটসে হয়ে রয়েছে দুদিন যাবৎ। ঘটনা মেজবাকে ফোনে জানানোর পর ওষুধের নাম বলে দিলে তাকে সামান্য কমলেও আজ সকালে আবারও বেড়েছে। তাই শেষমেশ আজ মুবিন আসার পর তাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল সে। ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে এসেছে। দুনিয়ার এই জীবনে মনে হচ্ছে হায়াত দিনে দিনে কমে আসছে, তার দ্রুত মৃত্যু ঘনিয়ে আসছে। তবে অনেক কাজই যে এখনো অসম্পূর্ণ রয়েছে। ছোট মেয়ের হত্যাকারীর স্বাস্থ্যের খবর না শুনে মরে গেলেও শান্তি পাবে না সে। বড় মেয়েকে বিয়ে করে ঝামেলা চুকিয়ে ফেললেও বড় ছেলেটা নিঃসঙ্গ জীবনযাপন করছে, তারও একটি গতি করে দিতে হবে। ওদিকে মেজোটা মোটামুটি থাকলেও ছোট ছেলেটার পড়াশোনাও এখনো শেষ হয়নি। তার একমাত্র নাতিন, যার দুনিয়ায় মা থেকেও নেই। এসব রেখে দুনিয়া থেকে বিদায় নিলে সব এলোমেলো হয়ে যাবে। জীবনে ছেলে মেয়েদের উপর কম অধিপত্য খাটায়নি সে। মেয়েকে তো এই অধিপত্যর জোরে জীবন দিতে হলো। আজও তার চিঠি লুকিয়ে লুকিয়ে পড়ে নীরবে চোখের জল ফেললো সে। বুকের ভেতরটা ব্যথা করে, খুব কষ্ট হয়। বারবার তার ভেতরের দাম্ভিকতা ভেঙে চুরমার হয়ে যায়। সে খারাপ মানুষ, তার উদ্দেশ্য খারাপ। আল্লাহর কাছে গিয়ে হজ পর্যন্ত করে এসেছে সে গ্রামে নিজের নাম ও প্রতিপত্তি পাওয়ার উদ্দেশ্যে। তার মতো নিকৃষ্ট মানুষ এ দুনিয়ায় থাকা মানায়ও না। আজ তার ছেলেমেয়েরা ভদ্রসভ্য বলে নীরব থেকেও তার আদেশ মাথা পেতে নেই, নয়তো তারা এক একজন যে যে অবস্থায় অবস্থান করছে তাতে এই বুড়ো বাপের আদেশ পরোয়া করবে কেন? তবে তারা এই বুড়োর কথা পরোয়া করে। বড় ছেলের বউ মন মতো না হয় যখন বুদ্ধি করে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বাড়ি থেকে বিতাড়িত করলো, তখন মুখ বুজে নীরবে আদেশ মেনে নিয়েছিল মাঝারুল। মেজো ছেলে মেজবা দেশের বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসা ডাক্তার হওয়া সত্ত্বেও তার কথায় গরিব ঘরের বাচ্চা এক মেয়েকে বিয়ে করলো। ওনা তো ভুল কিছু বলেনি। সে লোকের কথায় বিচলিত হয়ে তাই দুই ছেলের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছে। বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আলাউদ্দিন শেখের। বালিশে হেলান দিয়ে চোখ জোড়া বুঝলো সে। নিজেকে সে সর্বজ্ঞানী সবজান্তা ভাবে তার সিদ্ধান্তই এই পৃথিবীর সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। তার চিন্তাধারাই সঠিক চিন্তাধারা। তবে ওনার মৃত্যুর পর পদে পদে সে বুঝেছে প্রতিটি ক্ষণে ক্ষণে নিজের জীবন তাকে দু চোখে হাত দিয়ে স্পষ্ট দেখিয়ে দিয়েছে নিজের জীবনকে নিয়ে তার ধারণাগুলো ভুল। এই যেমন ওনার বান্ধবী চৈতালিকে খুনি বলে তাকে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করেছিল সে, পুরো গ্রামবাসীর সামনে তাকে হেয় করেছিল। অথচ কিছুদিন পর যখন ওনার হত্যাকারীকে রিমান্ডে নেওয়ার পর পুরো ঘটনা আদ্যপান্ত খুলে বলেছিল সে, তখন তার ধারণাটা কতটা ভুল তা প্রমাণিত হয়েছিল। সেদিন নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। ইচ্ছা হচ্ছিল চৈতালির পায়ে ধরে ক্ষমা চাইতে। এই 3টি মাসের জীবন তাকে বারবার দেখিয়ে দিয়েছে তার অবস্থান। সে যে মানুষের মতোই দেখতে জঘন্য এক কীট তা জানতে আর বাকি নেই। তবে সবকিছুর পরে সে অনুতপ্ত। তার ভেতরের সত্তা আজ উপলব্ধি করতে পারে তার ভুলগুলো, তার করা অন্যায়গুলো। বাঁচতে হবে তাকে, দীর্ঘদিন বাঁচতে হবে, নয়তো তার করা অন্যায়গুলো কি করে শুধরাবে সে? মৌমি বলল, দাদু এই যে তোমার মলম, বাবা নিয়ে এসেছে। মৌমির গলার স্বর কানে আসতে চোখ মেলল আলাউদ্দিন শেখ। মেয়েটি এই 3 মাসে বড্ড রোগা হয়ে গেছে। ঠিক মতো খাওয়া দাওয়া নেই, যত্ন নেই। একা আর কতদিন সামলাবে মুর্শেদা? তাছাড়া বিচ্ছু এই মেয়ে তার কথা আমলেও নেই না। ওনা থাকতে মৌমির খাবার গোসল সব দিকই সে সামলিয়েছে। আর যখন অনাই নেই তখন তার অভাব আর পূরণ করবেই বা কে? ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে আলাউদ্দিন শেখ বললেন, তোর আব্বা আইছে? মৌমি বলল, হ্যাঁ তো। আলাউদ্দিন শেখ বললেন, তুই এতক্ষণ কোনখানে ছিলি? মৌমি বলল, দাদির সাথে দাদির ঘরে। আলাউদ্দিন শেখ বলল, খাইছিস? মৌমি বলল, না। ইশারায় মৌমিকে কাছে ডেকে তার মাথায় হাত বুলিয়ে দিলেন আলাউদ্দিন শেখ। নিচু গলায় বললেন, তোর কি তোর আম্মুকে খুব দেখতে ইচ্ছে করে? মৌমি বলল, করে তো। আলাউদ্দিন শেখ বলল, থাকতে ইচ্ছে করে আম্মার কাছে? মৌমি বলল, করেই তো। আলাউদ্দিন শেখ বলল, ওহ যা তোর আব্বাকে ডাইকান। মৌমি বলল, কেন? আলাউদ্দিন শেখ বললেন, তোর আম্মার ব্যবস্থা করমু, যা। মৌমি একদূরে ঘর থেকে বেরিয়ে যাবার দুদণ্ড না যেতেই হালকা কেসে দরজায় টুকা দিল মাছারুল। ক্ষীণস্বরে বলল, আব্বা ডাকছিলেন? আলাউদ্দিন শেখ বলল, হ্যাঁ আয়। কয়েক কদম এগিয়ে আলাউদ্দিন শেখের মুখোমুখি দাঁড়িয়ে মেজের দিকে তাকিয়ে মাছারুল বলল, জি বলেন। আলাউদ্দিন শেখ বলল, তোর কাছে বড় বৌমার নাম্বার আছে? ঘাবড়ে গেল মাছারুল। ঢাকায় গিয়ে জ্যোতির সাথে দেখা করার খবর কি কোনোভাবে জেনে গেছেন আব্বা? ঢুক গেলে একরাশ আতঙ্ক নিয়ে মাঝারুল জবাব দিল, না। আলাউদ্দিন শেখ বলল, মিথ্যা কইস না, তোর ফোনে বড় বৌমার নাম্বার আছে? ক আছে না? মাঝারুল বলল, আছে। আলাউদ্দিন শেখ বলল, দেখি ফোন লাগাই আমার কাছে দে। বুকের ভেতর উথাল পাতাল শুরু হতে আমতা আমতা করতে লাগলো মাঝারুল। অস্থিরতায় সত্যিটা বলে দিতেও ভয় হচ্ছে তার। মাঝারুল বলল, কি দরকার আব্বা? আলাউদ্দিন শেখ বলল, তুই কল লাগাইয়া দে। মাঝারুল বলল, কিন্তু আব্বা হঠাৎ যে গেছে যাক না, তাছাড়া। মাঝারুলকে মাঝপথে থামিয়ে দিলেন আলাউদ্দিন শেখ। থমথমে গলায় তিনি বললেন, তোর কাছে মিথ্যা বলছিলাম আমরা। বৌমা কোনো ছেলের হাত ধরেই পালাই নাই, আমরা তাকে এই বাড়ি ছাড়তে বাধ্য করছিলাম। আর এদিকে প্রেগন্যান্সি স্টিক হাতে নিয়ে থমেরে খানিকক্ষণ বসে রইল মেজপা, উল্লাসী আত্মসত্তা। তবে কিভাবে সম্ভব? সে উল্লাসীর সাথে যতবার মিলিত হয়েছে প্রতিবার ওই প্রোটেকশন ব্যবহার করেছে। বাদবাকি রইল অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা প্রথম দুবার ঘটেছিল। কোনো পরিকল্পনা ছিল না তাদের। তবে প্রথমবার মিলিত হবার সময় উল্লাসী প্রচুর রক্তপাত হয়েছিল, যাতে কনসিভ হবার চান্স না থাকারই মতো। তাছাড়া সে সময় পরিস্থিতি এতটাই বিগড়ে গিয়েছিল যে ব্যবস্থা নেবার মতো কিছু মাথাতেই আসেনি। পরবর্তীতে দ্বিতীয়বারের মিলন ছিল পরিকল্পনাবিহীন। তবে সে সময় তো সেফ পিরিয়ড চলছিল উল্লাসীর, এবং তা ভেবে বার্থ কন্ট্রোল পিল খাওয়ার প্রয়োজন মনে করেনি সে। তাছাড়া পিল সেবন করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যেখানে উল্লাসী
একটা বাচ্চা মেয়ে, সেখানে পিলের সাইড ইফেক্ট একদম সহ্য করতে পারবে না সে। তারপর থেকে পরবর্তীতে তো পরিকল্পনা মোতাবেক প্রোটেকশন ব্যবহার করেই মিলিত হয়েছে তারা। তাহলে এই ঘটনা ঘটলো কি করে? অস্থিরতা নিয়ে বিছানা ছেড়ে উঠে পড়লো মেজবা, পরনের শার্ট খুলে এগুলো ওয়াশরুমের দিকে। খুশি হবার মতো একটি খবর জেনেও খুশি হতে পারছে না সে। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, মনের ভেতর ভয় কাজ করছে। ডাক্তার হিসেবে আর কয়েকটি সাধারণ মানুষের চেয়ে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হতো না তার? অথচ সে করেনি। মুখে পানি ছিটিয়ে বেরিয়ে এলো মেজবা, টাওয়েল হাতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মুখ মুছতে শুরু করলেই পেছন থেকে উল্লাসী বলল, কি হয়েছে আমার? যা বললেন সবই তো করলাম, কিন্তু কি হয়েছে তাই তো বললেন না। পেছন ফিরে উল্লাসীর দিকে তাকালো মেজবা, গম্ভীর মুখে বলল, কিছুই হয়নি। উল্লাসী বলল, তাহলে ওটাই কি দেখলেন? মেজবা বলল, কিছু না। উল্লাসী বলল, কিছু না বললে তো হবে না, কিছু তো অবশ্যই হয়েছে আমার। কি হয়েছে বলুন না, বড় কোনো অসুখ হয়েছে? মেজবা বলল, আরে না। উল্লাসী বলল, তাহলে? উল্লাসীর কথা এড়িয়ে যেতেই ব্যালকনির দিকে পা বাড়ালো মেজবা। ভালো লাগছে না তার, এ কেমন অপরাধ করলো সে? 14 বছর বয়সী এক বাচ্চার শরীরে আরেকটি প্রাণের বীজ বপন করে দিল। উল্লাসী বলল, আপনি বলছেন না কেন? কি দেখলেন ওটাই আপনি? আমার কি হয়েছে? মেজবা বলল, অদ্ভুত তো, যাও পড়তে বসো, আজ কোচিং এ গিয়েছিলে? উল্লাসী বলল, হ্যাঁ। ওটাই কি দেখলেন আপনি? মেজবা বলল, কিছু না বাবা। উল্লাসী বলল, উহু, বুঝেছি আমি, আমার কিছু হয়েছে, বড় কোনো অসুখ করেছে। নানান আজে বাজে কথা বকতেই উল্লাসীকে সবটা খুলে বলার সিদ্ধান্ত নিল মেজবা। লম্বা একটি দম ছেড়ে সে উল্লাসীর হাত ধরে টেনে নিয়ে এলো ঘরের ভেতরটাই। তার মুখোমুখি দাঁড়িয়ে নিচু গলায় বলল, তুমি আর এখন একা নও, তোমার ভেতরে তোমার সাথে সাথেই বেড়ে উঠছে এক প্রাণ। তুমি প্রেগনেন্ট উল্লাসী, তুমি মা হতে চলেছ। থেমে গেল মেজবা, চোখে মুখে একরাশ অস্বস্তি ফুটিয়ে আবারও বলল, আসলে সবটাই অনাকাঙ্ক্ষিত। না তুমি, না আমি, আর না তোমার শরীর কোনোটাই এখন এসব সামাল দেওয়ার জন্য প্রস্তুত নয়। তবে কথায় আছে না, কপালে লেখন যায় না খণ্ডন। এমত অবস্থায় আমরা না চাইলেও আমাদের কিছু করার নেই, মেনে নিতে হবে। তুমি ছোট একটি মেয়ে, তোমার জন্য প্রেগনেন্সির সময়টা অনেক বেশি কষ্ট হবে, রিস্ক থাকবে। তবে আই এম সরি উল্লাসী। উল্লাসী বলল, আমি মা হব মানে আমার বাবু হবে? পিচ্চি সোহার মতো আবারও কেউ আসবে? মেজবা বলল, খুশিতে আত্মহারা হয়ে ফেটে পড়ল উল্লাসী। পা উঁচিয়ে মেজবার গালে একটি চুমু দিয়ে তার কাঁধে হাত ঠেকিয়ে বলল, আপনি বাবা, আমি মা। সোহা ওর খালামণি, মৌমি বড় বোন, বড় ভাই বড় বাবা, মুবিন ভাই ছোট বাবা। উৎসাহী বেশে উল্লাসীর কথাগুলো শুনে মনের ভেতরটাই তৃপ্তি অনুভব করলো মেজবা। এতক্ষণ যাবৎ মনে চলা অস্থিরতা অনেকটাই কমে এলো। তৃপ্ত গলায় সে বলল, তুমি খুশি? উল্লাসী বলল, হ্যাঁ খুব, আমার না নাচতে ইচ্ছে করছে। মেজবা বলল, এই না, মোটেও না, এই সময় ধীরে সুস্থ চলাফেরা করবে, এমনিতেই তুমি ছোট। উল্লাসী বলল, ঠিক আছে, করব, সব করব। শান্ত গলায় মেজবা বলল, গুড, এবার যাও পড়তে বসো, কয়টা দিন পরই এক্সাম, সে খেয়াল আছে? উল্লাসী বলল, খুব আছে, একটু নানাজানকে কল দিন না, ওনাকে বলি, সুহাকে বলি। ইস, আমার এত খুশি লাগছে কেন? মেজবা বলল, এখন না, আমি দেখে শুনে তাকে বুঝিয়ে বলবো। উল্লাসী বলল, না, আপনি কেন বলবেন, আমি বলবো। মেজবা বলল, ব্যাপারটি উনি ভালোভাবে নাও নিতে পারে, প্লিজ উল্লাসী, আমার কথা শোনো, আমি বুঝিয়ে বলবো। উল্লাসী বলল, কচু। ঠোঁট বাঁকিয়ে ব্যাগ খুলে বই নিয়ে বিছানায় গুটিসুটি মেরে বসে পড়ল উল্লাসী। ইচ্ছে করছে না তার পড়তে, কিন্তু উনি সেসব শুনলে তো বমির অভিনয় করলে কেমন হয়? বাবা মাত্র আর চোখে মেজবার দিকে তাকালো উল্লাসী। কিছু একটা ভাবছেন উনি, কি ভাবছে? নানাজানকে কিভাবে জানাবে সে কথা? ভাবতে থাকুক, এর মাঝে না হয় নিজের কাজ ছেড়ে নেওয়া যাক। বিছানা ছেড়ে নেমে দৌড়ে ওয়াশরুমে ঢুকলো উল্লাসী। দরজা আটকে খানিকক্ষণ ওয়াক ওয়াক শব্দ করতেই ওপাশ থেকে টুকা পড়লো দরজায়। মেজবা বলল, কি হয়েছে উল্লাসী, শরীর খারাপ লাগছে? দেখি দরজা খোলো। উল্লাসী বলল, কচু খুলবো। আপনি কি বুঝেন না, বইয়ের গন্ধ নাকে আসলে আমার বমি পাই? মেজবা বলল, তুমি আগে দরজা খোলো। উল্লাসী বলল, খুলবো না, খুললে আবারও গন্ধ পাবো, আবারও বমি হবে। মেজবা বলল, ওয়েট ওয়েট, আমি বই গুছিয়ে টেবিলে রেখে আসছি। দরজা খুলে উল্লাসী বেরিয়ে আসতেই তার হাত ধরে বিছানায় বসালো মেজবা। চিন্তা হচ্ছে তার, বইয়ের গন্ধেও গা গুলিয়ে ওঠে উল্লাসীর। শরীরের অবস্থা কি তাহলে খুব বেশি খারাপ তার? শঙ্কিত মনে ফোন উঠিয়ে ইভানার নাম্বারে ডায়াল করলো মেজবা। জরুরি ভিত্তিতে মেয়েটিকে ইভানার সঙ্গে দ্রুত একবার কথা বলানো দরকার। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। তো পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, তো সবাই দেখে নেবেন। আর অনাকাঙ্ক্ষিত কারণে বাধ্য বিয়ে গল্পটা আজকেও দিতে পারছি না, ইনশাল্লাহ আগামীকাল হয়তো আসবে। তো সবাই একটু ধৈর্য ধরুন, আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।